নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন। টার্গেট পাক অধিকৃত কাশ্মীর নাকি বাংলা? তো আজকের এই শিরোনামে গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি। ভিডিওটা শেষ অবধি দেখুন। ইউটিউবে ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের নতুন একটা চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকছে। মনে করলে ওই লিংকে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার আসি আজকের প্রতিবেদনের বিষয়ে। টার্গেট পাক অধিকৃত কাশ্মীর নাকি বাংলা? অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে দেশ জুড়ে প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্দেশ্য কি? না ভারত পাকিস্তান লড়াই নিয়ে মানুষের মনে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা দূর করা। তার জন্য সংসদে বিশেষ অধিবেশন ডেকে সত্যিটা জানিয়ে দিলেই লেটা চুকে যেত। তা না করে দেশ ভ্রমণ করছেন নরেন্দ্র মোদী। কেন? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন সবটাই হচ্ছে পরিকল্পনা করে, আগে থেকে পরিকল্পনা করেই সব কিছু হচ্ছে। সিনেমার আদলে পোস্টার বানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। লক্ষ্য দেশ জুড়ে জাতীয় ভাবাবেগ তৈরির আড়ালে হিন্দু ধর্মের মানুষকে এককাট্টা করা। কিন্তু মোদিজি খালি পেটে তো ধর্ম হয় না, এই কথাটা আমাদের শিখিয়েছেন আবার আর এক নরেন, স্বামী বিবেকানন্দ। তাই ধর্মের কথা ছেড়ে এবার একটু কর্মের কথা হোক। 1971 সালের যুদ্ধে পাকিস্তানকে পর্যদুস্ত করার পরেও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সরকারের সাফল্যের কথা দেশময় ঘুরে ঘুরে প্রচার করতে হয়নি। কারণ গণহত্যার জবাব কিভাবে দিতে হয় সেটা তিনি গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্টের লাল চোখ উপেক্ষা করে ইয়াহিয়া খানের অত্যাচারের হাত থেকে মুক্তি দিয়েছিলেন পূর্ব পাকিস্তানকে। জন্ম হয়েছিল বাংলাদেশের, তার মুকুটে উঠেছিল এশিয়ার মুক্তি সূর্যের সম্মান। তার জন্য তাকে নিজের ঢাক নিজে পেটাতে হয়নি। কিন্তু নরেন্দ্র মোদীকে পেটাতে হচ্ছে, কারণ অপারেশন সিন্দুর নিয়ে দেশবাসী গর্বিত হলেও সকলের মনে রয়েছে বিস্তর প্রশ্ন। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর প্রত্যাঘাতের অপেক্ষায় প্রহর গুনছিল গোটা দেশ। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক করতে যত সময় গিয়েছে দেশবাসীর অস্থিরতা ততই বেড়েছে। পাকিস্তানকে জবাব দিতে কেন এত দেরি হচ্ছে সেই প্রশ্নই ঘুরেছে মানুষের মুখে মুখে। তবে বিলম্বের কারণ কিন্তু এখন অনেকে বুঝতে পারছেন। অপারেশনের নামকরণ থেকে শুরু করে সাফল্যের প্রচারে প্রধানমন্ত্রীর ভাষণ সবেতেই পরিকল্পনার ছাপ কিন্তু স্পষ্ট। এখন বোঝা যাচ্ছে সব আগে থেকে পরিকল্পনা করে করা। প্রতিটা জনসভায় নরেন্দ্র মোদী এমনভাবে নিজেকে তুলে ধরছেন যাতে মনে হচ্ছে যে লড়াইটা পাকিস্তানের সঙ্গে ভারতের হয়নি, লড়াইটা পাকিস্তানের সঙ্গে হয়েছে নরেন্দ্র মোদীর। ভাবখানা এমন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা ভারতীয় সেনারা করেনি, করেছেন স্বয়ং নরেন্দ্র মোদীজি। এতদিন আমরা জানতাম ব্যর্থতাই সাফল্যের সোপান, কিন্তু মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বঘোষিত চৌকিদার দেখিয়ে দিচ্ছেন ব্যর্থতাই তার নিজের সাফল্য। কেন্দ্রীয় সরকারের বঞ্চনাকেও কত সুন্দরভাবে ভোটের কাজে ব্যবহার করতে হয় সেটা আরও একবার বাংলায় এসে নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন। 4 বছর ধরে বাংলায় 100 দিনের কাজ বন্ধ করে রেখে গরিব মানুষের পেটে লাথি মারছেন। আবাস যোজনার টাকাও বন্ধ করে দিয়েছেন। বিজেপি সরকারের প্রতিহিংসার রাজনীতির কারণে বাংলা তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। তার প্রতিবাদে বাংলার মানুষ একের পর এক নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করছে। কিন্তু তাতেও সম্বিত ফিরছে না বিজেপির, সম্বিত ফিরছে না নরেন্দ্র মোদীর। তাই 21-এর নির্বাচনে যে কথা বলেছিলেন 25-এ দাঁড়িয়ে সেই একই কথা বলে চলেছেন। 26-এও তার অন্যথা হবে না। তিনি বোঝাতে চাইছেন রাজ্য সরকারের জন্যই বাংলার মানুষ কেন্দ্রের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তাই সরকার বদলে দাও। বাংলার মানুষ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এইসব কথা বিশ্বাস করত যদি রেল, সেনাবাহিনী, ব্যাংক সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় লক্ষ লক্ষ পদ ফাঁকা না থাকতো, যদি বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থানের আশ্বাস পূরণ হতো, যদি সুইস ব্যাংকের কালাধন ফিরিয়ে আনা হতো, যদি মেহুল চোকসি, নীরব মোদীদের কোমরে দড়ি বেঁধে ভারতে ফিরিয়ে আনা যেত, তাহলে বাংলার মানুষও বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করত। কিন্তু একটা কথাও বিজেপি রাখেনি। উল্টে মোদিজির আমলেই বেকারত্ব বৃদ্ধির হার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। সুইস ব্যাংকে ভারতীয়দের আমানত বেড়েই চলেছে। এটাই কি মোদিজির আচ্ছে দিন? এর উত্তর কিন্তু তাঁর কাছে নেই। তাই বিরোধীদের দিকে আঙ্গুল তুলে নিজের ত্রুটি আড়াল করার চেষ্টাই করে যাচ্ছেন। আর এটা তিনি বছরের পর বছর ধরে করে আসছেন। এটাই মোদির ট্যাকটিক্স। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর একটা সরকারি কর্মসূচি ছিল, তবে সেটা ছিল নিছকই ছুতো। আসল উদ্দেশ্য ছিল অপারেশন সিন্দুরকে সামনে রেখে নিজের মাহাত্ম্য প্রচার করা। অনেকেই ভেবেছিলেন হিন্দু ভোটকে এককাট্টা করার জন্য গরম গরম কথা বলবেন, তাঁর শরীরে রক্তের বদলে গরম সিন্দুর বইছে জাতীয় আরও কিছু নতুন ডায়ালগ শোনা যাবে। কিন্তু বছর ঘুরলেই বাংলা দখলের ভোট যে, তাই পাল্টে গিয়েছে স্ক্রিপ্ট। তাঁর ভাষণে স্পষ্ট পাক অধিকৃত কাশ্মীর নয়, তাঁর লক্ষ্য বাংলা দখল। সেই কারণেই জাতীয় ভাবাবেগে উদ্বুদ্ধ করার মতো রক্ত গরম করা ভাষণ না দিয়ে আক্রমণের ফলা ঘুরিয়ে দিয়েছেন বাংলার তৃণমূল সরকারের দিকে। চাকরিহারা শিক্ষকদের জন্য চোখের জলও ফেলেছেন, কিন্তু তাদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেননি। কারণ প্রতিকার তিনি তো চান না, সমস্যা জিইয়ে রাখলেই তো লাভ। আর এই সব করতে গিয়েই যুদ্ধ পরিস্থিতিতে দেশ জুড়ে যে ঐক্যের বাতাবরণ সৃষ্টি হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার টুটি টিপে ধরেছেন। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিন্দুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের প্রতিটা পদক্ষেপকে সমর্থন করেছেন। অপারেশন সিন্দুর নিয়ে বেশ কিছু প্রশ্ন থাকলেও তিনি তা তোলেননি, দেশের স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন। সেই কারণেই কেন্দ্রের প্রস্তাব মেনে দলীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারত সরকারের সমর্থনে প্রচার করতে বিদেশে পাঠিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করতেই কড়া জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ময়দানে বিজেপি যে তার সামনে খড়কুটো, সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন যে কোনো সময় ভোটের জন্য তিনি প্রস্তুত। প্রয়োজনে কালই যদি ভোট হয় তার জন্যও তিনি প্রস্তুত। এতদিন যে সমস্ত কথা সাধারণ মানুষের মনে জাগছিল, আমাদের মনে জাগছিল, আপনাদের মনে জাগছিল, বাংলার মুখ্যমন্ত্রী সেগুলোই এবার প্রকাশ্যে বলে দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন মার্কিন প্রেসিডেন্টের একটা কথায় আমাদের প্রধানমন্ত্রী চুপ করে যান? কেন সেদিন পহেলগাঁওয়ে নিরাপত্তা রক্ষী ছিল না? এমনই অনেক অপ্রিয় প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন, যা এতদিন দেশের ঐক্যের স্বার্থে আড়ালে সরিয়ে রেখেছিলেন। প্রধানমন্ত্রী যুদ্ধকে দলীয় স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করতেই রুখে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আপনার মনের প্রশ্নগুলো এবার তিনি প্রকাশ্যে এনে মোদীকে তোপ দেখেছেন। এখনো পহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত পর্যটকদের পরিবারের ক্ষত শুকোয়নি। এখনো সংসদের সর্বদলীয় প্রতিনিধি দল দেশে দেশে ঘুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে বার্তা দিচ্ছেন। সকলে একযোগে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকারের প্রতিটা পদক্ষেপকে যথাযথ প্রমাণ করে যাচ্ছেন। এখনো যুদ্ধের আশঙ্কার মেঘ দূর হয়নি। রাজ্যে রাজ্যে জোর কদমে চলছে মোকাবিলার মক ড্রিলের প্রস্তুতি। এটা নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ির সময় নয়। এটা কিন্তু নরেন্দ্র মোদী বুঝতে পারছেন না, বুঝেও না বোঝার ভান করছেন। এখন গোটা দেশকে একটা সুতোয় বাঁধা খুবই জরুরি। সেই কাজটা দেশের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীরই তো করার কথা। কিন্তু তিনি কি করলেন? অপারেশন সিন্দুরের সাফল্যের প্রচারের নামে এ রাজ্যে এসে বিদ্বেষের বিষ ছড়িয়ে গেলেন। বাংলায় এসে নরেন্দ্র মোদী যত না পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হলেন, তার চেয়েও অনেক বেশি বিষোদ্গার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। কারণ তিনি বুঝেছেন পাকিস্তানের মোকাবিলায় কোনো না কোনো বড় দাদাকে পেয়ে যাবেন, কিন্তু বাংলা দখলের জন্য পাশে কাউকে পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইটা তাকে লড়েই যেতে হবে, তাকে লড়তেই হবে। আর প্রতিপক্ষ হিসেবে তৃণমূল সুপ্রিমো যে কতটা ভয়ঙ্কর
সেটা ২১-এর নির্বাচনেই তিনি টের পেয়েছিলেন। তাই ঐক্যের আলখাল্লা খুলে নেমে এসেছেন সেই অতি পছন্দের বিভাজনের পথে। উদ্দেশ্য হচ্ছে মুসলিম আতঙ্ক তৈরি করে, ইসলাম ফোবিয়া তৈরি করে হিন্দু ভোট এককাট্টা করা। সেই লক্ষ্যেই বাংলা এসে রগরগে সাম্প্রদায়িক বিভাজনের উদ্দেশ্যে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদের গোষ্ঠী সংঘর্ষের প্রসঙ্গ উস্কে দিয়েছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রনায়ক হিসাবে যখন তার ঐক্যের বার্তা দেওয়ার কথা, তখন তিনি খেলে দিয়েছেন বিভাজনের তাস। আর তাতেই বোঝা গিয়েছে সোফিয়া কুরেশিকে সামনে রেখে অপারেশন সিন্দুরের সাফল্যের ফিরিস্তি দেওয়ানোটা মোটেও আন্তরিক ছিল না, তা ছিল একটা পরিকল্পিত চিত্রনাট্যের অঙ্গ। আসাদুদ্দিন ওয়েসিদের বিদেশে পাঠিয়ে ভারতে হিন্দু মুসলিম ঐক্যের নজির তুলে ধরার চেষ্টাটা মোটেও আসলে আন্তরিক নয়, এটা একটা পরিকল্পিত চিত্রনাট্যের অঙ্গ। বোঝা যাচ্ছে গোধরা কাণ্ডের পর অটল বিহারী বাজপেয়ীর রাজধর্ম পালনের শিক্ষাটা ৭৫ বছর বয়সে পৌঁছেও নরেন্দ্র মোদীজি নিতে পারেননি। তবে বাংলার আলিপুরদুয়ারে সভা করার পর বোঝা গেল না আরও একটা বিষয়, যে নরেন্দ্র মোদীর আসল টার্গেট পাক অধিকৃত কাশ্মীর নাকি নরেন্দ্র মোদীর আসল টার্গেট আমাদের এই বাংলা। আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারে থাকেন কমেন্টে মন্তব্য করে জানান। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট 10টা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমনই সব ভিডিও যা মেইনস্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম মানে মূলধারার সংবাদ মাধ্যম সেই গদি মিডিয়ায় আপনি দেখতে পাবেন না একেবারে। কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমের বেশিরভাগটাই এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে। উপর মহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয়, গদি মিডিয়ার বেশিরভাগ অংশ, বিশেষ করে গদি মিডিয়ার বেশিরভাগ টিভি চ্যানেল চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে নাটক করার মতো করে সেটুকুই শুধু প্রকাশ করে। বিপরীতে রবিশ কুমার, অশোক কুমার পাণ্ডে, অজিত আঞ্জুম, অফিসার শর্মা, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠে, সঞ্জয় শর্মা, দীপক শর্মা, মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় ভালো ও সুস্থ থাকুন। পবিত্র ঈদুল আজহা সকলের খুব ভালো কাটুক। অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।